5ই আগস্ট বা জুলাই আগস্ট কেন সৃষ্টি হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশের এই জঙ্গি মব জঙ্গি ইউনুস বা এই যে জঙ্গি হাসনাত জঙ্গি নাহিদা সৃষ্টি করে ফেলেছে ব্যাপারটা কিন্তু না, এর সাথে একটা আন্তর্জাতিক পরাশক্তি কাজ করছে। যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই সেনাবাহিনী, মানে 7 জন বীরশ্রেষ্ঠ আমার এই সেনাবাহিনীর, হ্যাঁ, এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাদের অসংখ্য সদস্য মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছেন, রাইট? এটা কি তাদের প্রতি একটা অবমাননা নয়? এর জবাব একমাত্র প্রফেসর ইউনূসই দিতে পারবেন, অন্য কেউ নয়, কারণ তিনি ড্রাইভিং সিটে আছেন, তিনিই প্রতিরক্ষা মন্ত্রী। তিনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমের মানে পেজগুলো তো তিনি চালান না। সুলতানা, আমি কিন্তু দায় এড়ানোর কোনো সুযোগ নেই, এটা অবশ্যই কিন্তু সুলতানা স্যার যেটা বলতে চেয়েছেন যে উনাদের তো আসলে আর কিছু মানে করার নেই, এটা সেনাবাহিনীর মনের কথা বা নৌবাহিনীর এটা বিশ্বাস করে বা বিমান বাহিনী বিশ্বাস করে এটা কিন্তু নয়, যেহেতু এই মুহূর্তে তারা কন্ট্রোলড বাই মোহাম্মদ ইউনুস অফিসিয়ালি। সো এই যে আমরা পোস্টটা দেখতে পাচ্ছি সেটাও তাদের অফিসিয়াল একটা পোস্টের অংশ আমি মনে করি। আমি যখন ফরেন মিনিস্ট্রির পেজটা চালাতাম তখন কিন্তু আমি ইচ্ছে মতো কিছু লিখতে পারতাম না, আমাকে যে কোনো একটা পোস্টের বিষয়ে পুরো মিনিস্ট্রির আমাদের কমিটি ছিল সেখানে আমার এটা পাশ হতে হতো, দেখাতে হতো, তারপর আমি এটা লিখতে পারতাম। সো ওখানকার কোনো পোস্টও যেমন আমার ভাষা ছিল না, ওটা গভর্নমেন্টের প্রতিফলন ঘটতো, গভর্নমেন্ট যেটা চান সেইভাবেই, রাইট? সো এখানে বিষয়টা এরকম, ফেসবুক কে চালাচ্ছেন তার আসলে এটা নিজস্ব মতামত মোটেও। রিয়েলি হ্যাঁ, তাই হয়ে থাকে। দাঁড়ান, তাহলে তো 5ই আগস্ট যখন সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে তাহলে তারা তো বলতে পারতো না আমরা গুলি করব না, রাইট? আচ্ছা, আমি এটারও একটা ব্যাখ্যা দিচ্ছি। সেনাবাহিনী বা 5ই আগস্ট বা জুলাই আগস্ট কেন সৃষ্টি হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশের এই জঙ্গি মব জঙ্গি ইউনুস বা এই যে জঙ্গি হাসনাত জঙ্গি নাহিদা সৃষ্টি করে ফেলেছে ব্যাপারটা কিন্তু না, এর সাথে একটা আন্তর্জাতিক পরাশক্তি কাজ করছে, যেখানে আমরা সবাই জানি একটা ইউএনও এর সঙ্গে যুক্ত ছিল। আমরা তো সেই ভলকার তুর্কের যে পরবর্তী বক্তব্য সবকিছু মিলে মোটামুটি এটা ক্লিয়ার। সো এখানে সেখান থেকে বের হয়ে এসে আপনি বলতে পারেন যে একটা রেভলিউশন সেনাবাহিনী করেনি বাংলাদেশের পক্ষে, বাট আমি বিশ্বাস করি, আমি কিন্তু এখনো আস্থা হারাইনি, কারণ এই আমি বলি সুলতানা, তাহলে সেনাবাহিনীর কাজটা কি? আমি সেটা বলি, সেটা হচ্ছে যে এই ধরনের একটা 32 ভেঙে ফেলেছে। আজকে টুঙ্গিপাড়ার বিষয়ে সব জায়গায় বলছে পথযাত্রা, টুঙ্গিপাড়ায় মার্চ টু টুঙ্গিপাড়া, রাইট? সো এই যে একটা বিশেষ গুরুত্ব দেওয়া, মানে গোপালগঞ্জ নামেই তাদের যে ভীতিকর পরিস্থিতি বা বুঝতে পারছে, কিন্তু খুব একটা চাইল্ডিশ আচরণ আমি বলবো, কারণ এভাবে গুড়িয়ে ভেঙে ফেলে কখনো কোনো আদর্শকে তো মেরে ফেলা যায় না, বরং এটা আরো কিন্তু এখান থেকেই মানে আরো বড় হয়ে বড় আকারে ছড়িয়ে যায়। স্যার এখানে একজন প্রশ্ন আসছে, হ্যাঁ, কি নাম বুঝতে পারছি না, আনিসুর রহমান। ওকে, আমার চোখের চশমা পাল্টাতে হবে আর কি। আনিসুর রহমান একটি প্রশ্ন করেছেন যে স্যারের কাছে প্রশ্নটি করেছে, সেনাবাহিনী যে ভিডিও তারা প্রচার করছে তার মাধ্যমে কি আরো পরিষ্কার হলো না যে সেনাবাহিনী মেটিকুলাস ডিজাইনের অংশ? দেখুন, এই হুকুমতে ইউনুস শাহিতে কেউ তো এর আওতার বাইরে নয়। আপনার ব্যক্তি হিসাবে কিংবা সামষ্টিকভাবে আপনার প্রতিষ্ঠান হিসেবে সবাই কিন্তু এই হুকুমতের অধীনেই কাজ করছেন, ইচ্ছায় বা অনিচ্ছায়, কিচ্ছু করবার নেই। আপনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের চৌহদ্দির মধ্যে আছেন, জলে স্থলে অন্তরিক্ষে, পুরোটাতেই তো ইউনুস শাহির আপনার নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে আপনার কায়েম করা হয়েছে। সুতরাং এখানে ব্যতিক্রম হওয়ার তো সুযোগ বা স্পেস নেই বললেই চলে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বললাম তাদের না হয় অনেক সীমাবদ্ধতা আছে, হেনরে তেনরে আগ্রুম বাগ্রুম, ওকে, আমি সরি, মাইন্ড করেন না, কারণ আমি বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আমাকে ফোন করছে যে তারা নির্ঘুম রাত কাটাচ্ছে, তারা বুঝতে পারছে না কি হবে, তাদেরই বা করণীয় কি, মানুষ দিশেহারা। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি আমাকে বলুন, আচ্ছা যখন বাংলাদেশের মানুষ এইরকম অবস্থায় আছে, এদিকে হুমকি দেওয়া হচ্ছে যে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, তখন তারা তাদের সঙ্গে সহমর্মিতামূলক এই পোস্ট একযোগে
কেন প্রচার করলো? এই তাদের টেনশনকে একদিকে বাড়িয়ে দেয়া, আবার যারা এই কাজগুলি করতে চাচ্ছে তাদেরকে ওই যে আগুনে ঘি ঢালার মতো হলো না? দেখুন, এটাও তো আসলে মিটিকুলাস ওই ডিজাইনেরই অংশ। এক ধরনের অ্যান্টাগনিস্টিক অবস্থানে যদি নিয়ে যাওয়া যায়, এখন আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট, এখন লাস্ট ব্যাস্টিয়ন, সেই জায়গাটাই যদি চির ধরানো যায়, যদি অ্যান্টাগনিস্টিক একটা অবস্থানে নিয়ে যাওয়া যায়, তাহলে লাভটা কার, ক্ষতিটা কার, সেটাও কিন্তু আমাদের অনুধাবনের চেষ্টা করতে হবে। আপনি বগিম্যান হিসেবে যদি রং জায়গায় আপনার চাঁদবাড়ি বানিয়ে ফেলেন, তখন যারা আপনার শত্রু, যারা আপনার বিনাশ কামনা করেন, যারা আপনার অনিষ্ট কামনা করেন, তারাই তো হাততালি দেবেন, তাদেরই জয় জয়কার হবে, এটাই স্বাভাবিক। তো আরিফা রহমান রুমা, আপনারও কি মনে হয় যে এটি এমনি এমনি তারা করেছে, জাস্ট দায় থেকে করেছে, তাদের আর কোনো উপায় ছিল না? আমার কাছে যদি পলিটিক্যালিও বলি, আমার কাছে ম্যাচিউরড মনে হচ্ছে না একেবারেই। স্যার আমি জানি না আপনি আমার কথা একমত হবেন কিনা, এই যে যেসব করছে খুবই ইম্যাচিউর একটা আচরণ। এইভাবে কোনো রাজনৈতিক আদর্শকে ধ্বংস করা তো দূরের কথা, এতটুকুন ক্ষতিগ্রস্ত করা যায় না। যে ঘটনা 32-এ ঘটিয়েছে আমাদের ইমোশনাল করেছে, ব্যথিত করেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারেনি, এতটুকুও না, কোনো কিছু একটু ক্ষতি হয়নি। ওটা চাইলে আপনি আবার এবং যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার একটা এপিটাফের মতো করে লিখে পারছে ওটাকে আবার পুনর্গঠন করাও সম্ভব, এবং এটা পৃথিবীর নানা দেশে দেখবেন যে এভাবে স্মৃতিগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এরা তো আসলে জামাত বলেন, এরা তো সব এনসিপি আর জামাত তো আসলে আলাদা কিছুই না, একই। আর ইউনূসের আদর্শিক ভাবে একেবারেই ভিন্ন আদর্শের একজন মানুষ, জাস্ট একটা স্বার্থের জন্য, ব্যক্তির স্বার্থের জন্য তারা এক হয়েছে। এরা মানে ভীষণ রকমের হিংস্র। আমরা 5ই আগস্টের পর থেকে আপনি আওয়ামী লীগ বাদ দেন, আপনি বঙ্গবন্ধু বাদ দেন, 32 বাদ দেন, সব আওয়ামী লীগের যা কিছু আছে সবকিছু বাদ দেন, বাংলাদেশের জন্য পজিটিভ কিছু হয়েছে কিনা, বাংলাদেশের একেবারে খেটে খাওয়া যে সাধারণ মানুষ সে পজিটিভ কিছু পেয়েছে কিনা, তার কোনো অর্জন হয়েছে কিনা, আপনি ব্যবসা বাণিজ্য দেখেন, আপনি সাংস্কৃতিক অঙ্গন দেখেন, আপনি খেলাধুলা দেখেন, আপনি যদি কৃষি সেক্টর দেখেন, কোন সেক্টরে কিন্তু ভালো করছে না, সব সেক্টরে। কারণটা হচ্ছে তাদের এটা কিন্তু উদ্দেশ্য না। বাংলাদেশের কোনো উন্নতি বা রাজনীতিতে দীর্ঘমেয়াদে তারা কি ভাবছে তারা থাকবে? আপনি কি ভাবছেন তারা সেই স্বপ্ন দেখছে? আমি মনে করি না, একদমই না। তারা জানে তারা দুদিনের জন্য আছে, তাদের সেই বিদেশি রাষ্ট্র যতদিন তাদের পেছনে থাকবে, যতদিন তাদের সহায়তা করবে, সে কদিনই তাদের এই রাজনীতির আয়ু আমি বলবো। সো এই কদিনের ভেতরে তারা ধ্বংসযজ্ঞ যতটা করতে পারে। 71-এ তাদের ভূমিকাটা কি ছিল আপনি দেখেন। ওখানে যদি অন্য মানে একজন পজিটিভ রাজনীতিবিদ হতেন, সে কি করবে? সে মানুষকে মোটিভেটেড করার চেষ্টা করবে, মানুষের ভালোবাসা নেবার চেষ্টা করবে, হৃদয়ের আসলে দখল নেবার চেষ্টা করবে, বাড়ি ঘরের দখল নিশ্চয়ই নয়। এইভাবে তো টিকে থাকা যায় না। আর একজন মানুষ কতদিন বাঁচে? আমি, আপনি, স্যার, আমরা কতদিন বাঁচবো? আমি বেঁচে থাকবো মানুষের হৃদয়ে, একমাত্র সেভাবে বেঁচে থাকা সম্ভব, ফিজিক্যালি থাকা যায় না কিন্তু। সো ওই মোটিভ নিয়ে আসলে তারা রাজনীতি করতে আসেনি। জি, বা এমনিতে ডক্টর কলিমুল্লাহ, যদি সত্যি সত্যি বঙ্গবন্ধুর সমাধি ভাঙার চেষ্টা করে, সেনাবাহিনী কি ভূমিকা নেবে? দেখুন, আমার ধারণা তারা সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এবং আপনার 32 নম্বরে যে ঘটনাটি, সেটি একবার নয়, দুবার ঘটেছে। এবং এর পেছনে প্যারিসে বসবাসরত পিনাকি ভট্টাচার্য, তিনি খোলামেলা ঘোষণা দিয়ে এটি কিন্তু সমন্বয় করেছেন, নিয়ন্ত্রণ করেছেন। এমনকি বুলডোজার যে আসতে দেরি হচ্ছে কেন, সেটা নিয়েও কিন্তু বাগাড়ম্বর করতে পিছপা হননি। তো এই যে দুইবার হামলে পড়ার যে ব্যাপারটি, প্রথমবার পুরো এলাকাটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমি তো প্রত্যক্ষ করেছি কাছ থেকে। আপনার তখন আমরা সেনাবাহিনীকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং তারপর গুটকুট গুটকুট করে চলে যেতেও আমরা দেখেছি স্যার, তাই না? সো এখন যে তারা খবর পেয়ে গিয়েছিলেন এবং ইট ওয়াজ টু লেট। এবং এই ঘটনাটি তো একদিনে ঘটেনি, পরপর আপনার 2 দিন ধরে দ্বিতীয় পর্বে এই কাণ্ডটি ঘটেছে। তার আগে
আবার ওই আমরা দেখেছি যে বিশেষ রাজনৈতিক দলের তত্ত্বাবধানে আপনার রীতিমতো কোঅর্ডিনেটেড ভাবে, কনসার্টেড ভাবে এই অগ্নি সংযোগের ঘটনাগুলো ঘটেছে। এখন আপনার জলের গানের যিনি দলনেতা আনন্দ, তিনি এবং তার পরিবারকে এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে। ধানমন্ডির সবচেয়ে পুরনো যে বাড়িটি, যেখানটায় স্বয়ং ফরাসি রাষ্ট্রপতি তিনি জলের গান সঙ্গে সংগতি প্রকাশ করতে এসেছিলেন, সেই বাড়িটি উড়িয়ে দেওয়া হয়েছে। এবং আনন্দ কিন্তু শেষ অব্দি সেই সুবাদে গিয়ে প্যারিসে উপনীত হয়েছেন, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, যেখানে আগে থেকেই পিনাকি আপনার রাজনৈতিক আশ্রয় নিয়ে মোতায়েন আছেন। এখন কিভাবে রিকনসাইল করবেন দুটি বিষয়কে, দুটি মানুষকে, তাই না? এখন সে কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন লিখেছেন যে কিছুক্ষণ আগে ওই যে প্যারিসে যার কথা বলছেন তার নাম এখানে উল্লেখ করে বলেছে যে তিনি একটা পোস্ট দিয়েছেন যে এনসিপির প্রোগ্রামকে ছাত্রদের প্রোগ্রাম বলে সবাইকে এই প্রোগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। হ্যাঁ, আপনি তো দেখি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টাইল ফলো করছেন। ট্রাম্প কিন্তু প্রফেসর ইউনূসের নামই নেন না, তিনি বলেন যে হোয়ার ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই। তো আপনি সেই প্যারিস নিবাসী আপনার বহুল প্রচলিত প্রচারিত এই নাম উচ্চারণ কিন্তু আমি খুব আমি খুব অস্বস্তি বোধ করি। তিনি কিন্তু কৌলিন্যে কম নন, আপনার শ্রেণীর ব্রাহ্মণ ভট্টাচার্য রীতিমতো। স্যার উনি একটা ওষুধ কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন সম্ভবত 2008 ঘটেছে তার কারণে। না, আপনি যেটি বলেছেন সেটি যথেষ্ট আলোচনা আছে। বাংলাদেশে প্রায় 100 শিশু মারা গেছেন তার এই ওষুধ কেলেঙ্কারি, কালাজ্বরের ঔষধ 289 জন মারা গিয়েছিল তখন, এবং ভেজাল ওষুধ ছিল সেই পিনাকি কিন্তু। হ্যাঁ,